সব সংগঠনের একটা সিস্টেম আছে বা সংবিধান আছে। আমরা যদি সংবিধানটা মেনে চলি তাহলে এই বাংলাদেশের সেন্টারে কোনো ঝগড়া থাকবে না এবং কোনো সংগঠনে কোনো ঝগড়া থাকবে না। আমার মূল দাবি হলো কি সংগঠনে সংবিধানটা মানার জন্য। এই সংগঠনের সেক্রেটারি সাহেব প্রফেসর শহীদুর রহমান উনি ওনার লিখিত বক্তব্য পাঠ করেন। ব্যাংক সহ দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা অবৈধভাবে সেন্টারের তহবিল ও হিসাব দখল করে আছেন, তাদেরকে এজন্য ভবিষ্যতে জবাবদিহি করতেই হবে। এমত অবস্থা এই সংকট উত্তরণের ঐতিহাসিক দুটো বিষয়। এমত অবস্থা এই সংকট উত্তরণের ঐতিহাসিক ও চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম আমাদের সাথে, আমাদের বলতে আমাদের এবং আমাদের প্রতিপক্ষের 8 জনকে নিয়ে গত মাসের 26 তারিখে বাংলাদেশ হাইকমিশনে একটি মিটিং করেন। যৌথ আলোচনার পর সংবিধানে তার উপর অর্পিত দায়িত্ব বলে চেয়ার অ্যাকশনে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা ডাকার সিদ্ধান্ত নেন এবং বিগত 4 নভেম্বরে প্রেরিত এক নোটিশে চেয়ার অ্যাকশনে 17 নভেম্বর কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করেন। আমি যথারীতি সভাস্থলে নির্ধারিত সময়ে উপস্থিত হই বিকেল 6:30 মিনিট 6:30টায়। সেন্টারে প্রবেশ করে দেখতে পাই জনাব দেলোয়ার হোসেন সাহেব ও তার সহযোগীরা মিটিং রুমে তালা দিয়ে রেখেছেন। আমি হল রুমে প্রবেশ করি। হল রুমে প্রবেশের পথে অন্তত 2 জন পার্মানেন্ট মেম্বারকে সেখানে উপস্থিত দেখতে পাই, যারা কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সদস্য নন। তারা সেখানে থাকার কথা না, তাদেরকে আমি দেখতে পাই। আমি আরো দেখতে পেলাম বেশ কয়েকজন সম্মানিত সাংবাদিক হলের ভিতরে ও বাইরে ক্যামেরা ফ্ল্যাশ উত্থিত করে প্রস্তুত রয়েছেন শুটিং এর জন্য। অবাক হলাম, কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং কোন পাবলিক মিটিং নয়। কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং এ অনুমতি ছাড়া কারো প্রবেশ নিষেধ। যাই হোক, হল রুমে প্রবেশ করে দেখি রুমের ভিতরে পাতানো সমস্ত চেয়ার টেবিল উধাও। জনাব দেলোয়ার হোসেন সাহেব ও তার সহযোগীরা পাতানো সব চেয়ার টেবিল গুটিয়ে একপাশে রেখে দিয়েছেন। কিন্তু আমরা চেয়ার টেবিল বসানোর উদ্যোগ নেওয়ার পূর্বেই মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও তার সহযোগীরা সেন্টারে প্রবেশ করেন। মাননীয় রাষ্ট্রদূতের সেন্টারে আগমনের সাথে সাথে অপ্রত্যাশিতভাবে সাংবাদিক ভাইয়েরা বেপরোয়াভাবে তাকে ঘেরাও করে রাখেন, এলোপাতাড়ি প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন। ব্যবস্থাপনা পরিষদের সভায় নন পাবলিক মিটিং সাংবাদিকদের অনুমোদিত উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল উপস্থিতি ও তাদের এই অপ্রত্যাশিত আচরণের বৈধতা প্রশ্ন সাপেক্ষ। শুধু তাই নয়, ব্যবস্থাপনা পরিষদের সদস্য জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে সর্বজনাব মাহবুব আহমেদ রাজু, আলী আহমেদ বেবুল, শিব্বির আহমেদ, মামুনুর রশিদ ভিডিও ফুটেজ অনুকরণে আমি লিখেছি সহ তার কতিপয় সহযোগী অত্যন্ত অশালীন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন এবং সভাস্থলে চরম হাঙ্গামা ও নৈরাজ্যের সৃষ্টি করেন। তাদের শিষ্টাচার বহির্ভূত আচরণ, চিৎকার করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও সভাস্থলে চেয়ার টেবিল গুটিয়ে রেখে সভা পরিচালনার ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে সভায় আগত মাননীয় রাষ্ট্রদূত ও অন্যান্য প্রতিনিধিদেরকে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। কথা ও আচরণে তারা মাননীয় রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত, মিনিস্টার, কাউন্সিলর মিনিস্টার, ফার্স্ট সেক্রেটারি সহ সবাই সমাগত সকল সদস্যদের সাথে বেয়াদবি ও অবমাননা প্রদর্শন করতে থাকেন। ব্যবস্থাপনা পরিষদের সদস্য চেয়ারপারসনের উপস্থিতিতে সভাস্থলে চেয়ার টেবিল প্রত্যাহার করে নিয়ে চরম দৃষ্টতার পরিচয় দেন। ঘটনাস্থলে চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিষদের অনুমোদন ছাড়া সাংবাদিকদেরকে ডেকে এনে সুপরিকল্পিতভাবে সভা কক্ষে হইচই হট্টগোল গালিগালাজ করে এক ভীতিকর নৈরাজ্য সৃষ্টির দ্বারা সবার কাজ বিঘ্নিত করেন। নিরাপত্তাহীন ত্রাসের রাজত্ব কায়েম করার মাধ্যমে রাষ্ট্রদূতকে জোরপূর্বক সভাস্থল পরিত্যাগ করতে বাধ্য করেন। এমনকি মাহবুব আহমেদ রাজুকে মাননীয় রাষ্ট্রদূতের গাড়ি পর্যন্ত ধাওয়া করতে দেখা যায়, যা ভিডিও ফুটেজে পরিষ্কার প্রতীয়মান। বাংলা ও ইংরেজি ভাষায় মহিলাদের উদ্দেশ্যে যেসব গালিগালাজ করা হয় তা কোনো সভ্য মানুষের মুখের ভাষা হতে পারে না। এদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ডিসিপ্লিনারি ব্যবস্থা সহ সকল আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদের আচরণ জননিরাপত্তার জন্য হুমকি। এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার আকস্মিকতায় উপস্থলে ভয়ভীতি ছড়িয়ে পড়ে। তাই জননিরাপত্তার স্বার্থে সেন্টারের সেক্রেটারি হিসাবে আমিও পুলিশের সহযোগিতা কামনা করি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনমনের স্বস্তি ফিরে আসে। এমত অবস্থায় সকলের অনুরোধে মাননীয় রাষ্ট্রদূত সভায় ফিরে আসেন এবং সবার কাজ শুরু করেন। কিন্তু পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও জনাব দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা সবার কাজে বাধা দিতেই থাকেন। এক পর্যায়ে পুলিশ মাহবুব আহমেদ রাজুকে ডেকে নিয়ে বিশেষভাবে সতর্ক করে দেয়। অবস্থার প্রেক্ষিতে মাননীয় রাষ্ট্রদূত সবার কাজ সংক্ষিপ্ত করেন। মাননীয় রাষ্ট্রদূতের এই মহতী উদ্যোগ সুপরিকল্পিতভাবে কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত অবাঞ্ছিত কর্মকাণ্ডের মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হল। আমরা এই হঠকারী সিদ্ধান্তের নিন্দা জানাই। প্রথমে যে কথাটা বাইসাল সংবিধান নয়, আমার তো মনে হয় আপনারা কেউ সংবিধানের আলোকে কেউ নেই, আপনারাও নাই, তারাও নাই। সংবিধানের পরিষ্কার উল্লেখ আছে প্যানেল ওয়াইজ ইলেকশন হয় না,
আপনারা 2 প্যানেল ইলেকশন করছেন। পয়লা এখানে সংবিধান আপনারা লঙ্ঘন করছেন, আমি যেটা জানি। তারপরে হইল সংবিধানের 44 এবং 45 বিয়ন উচ্ছেদে নিয়ম হইল যে আপনারা মেম্বার ইলেক্টেড হইবা পঞ্চায়েত, তার থাকি পদাধিকার বলে হাই কমিশনার যে থাকবা তাই একটা সিলেক্ট করবা, সেক্রেটারি কে হইবা, অন্যান্য মেম্বার কে হইবা, এখানে পোস্ট পাবেন। আপনারা উভয় পক্ষে আমরা দেখলাম 2 সেক্রেটারি, আপনারা কিভাবে আপনারা নিয়োগ দিলা, এটা আমার কাছে বোধগম্য নাই। আর একটা ব্যাপারে আমি কিছু মর্মাহত হয়েছি, আপনারা এই ভাষায় বেজারই বানা নাশকতা হয়েছে না, এখানে কোনো নাশকতা আমরা দেখতাম পারছিল। অন্য একটা সুন্দর শব্দ যদি চয়েস করতাম আপনি শিক্ষিত মানুষ মনে হয় ভালো হইল না। তখন সংবিধানের আলোচনা এবং ইলেকশন কিলো হইব, কত ক্যাটাগরি, কতজন মেম্বার ইলেক্টেড হইবা, এটা সংবিধানও লেখা আছে। সংবিধান তো আপনারা কেউ মানে না। এবং হাই কমিশনারের লোকে এই যে ঘটনা ঘটছে জানি না, আমি আসলাম না কেন, যদি কেউ প্রমাণ দিবা, একজনে কইছে তারা কইছে নেশা করে দেখাইয়া দিল, আমি একটা ভিডিও দেখছি, দেখাইয়া দিব যেন কইরা তাদের কথাটা আমরা শুনছি না, এক পক্ষের বক্তব্য। এবং অন্য নিরপেক্ষ পক্ষ থেকে আমি জানছি হাই কমিশনারের গাড়িতে লাঠি টাঠি মারছেন না কেউ কেউ, এটা জানি। তখন আপনারা ওই বাসায় সংবিধানের আলোকে আপনারা আছেন কেন? 2টা বিষয় এখানে হাইলাইটেড করা হয়েছে, আমরা কেউই সংবিধান মানি নাই। আর একটা বিষয় বলা হয়েছে যে নাশকতা শব্দটা ইউজ না করলেই ভালো হইতো। আচ্ছা, প্রথমে যেটা আপনার সংবিধানের কথা আমার মতিয়ার ভাই বলছেন যে আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত। এই নির্বাচনের পরে প্রথমেই 2রা ডিসেম্বর আমি মাননীয় রাষ্ট্রদূতকে চিঠি দেই। আমি গত সংবাদ সম্মেলনগুলো সব দেখাইছি, চাইলে এখনো দেখতে পারেন। এবং আমি বলছি যে এই সংবিধান মানা হয় নাই। সাবেক রাষ্ট্রদূত আমাকে বলছেন যে একটা কাজ করেন, যা হবার তো হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে, আমরা ইলেকশন থেকে শিক্ষা নিব এবং আগামী ইলেকশনে আমরা সঠিকভাবে করার চেষ্টা করব। এই সমস্ত করসপন্ডেন্স আমার কাছে আছে। যেখানে 20 হওয়ার কথা সেখানে হয়েছে 18, যেখানে 15 হওয়ার কথা সেখানে হয়েছে 17। সংবিধানের আপনারা দেখবেন, যেহেতু সংবিধানের কথাই বললেন, সংবিধানের 47 ধারায় একটা কথা বলা আছে যে যদি কোনো মিটিং এ কোনো কিছু অনুমোদিত হয়ে যায়, বিশেষ করে এজিএম এ, সেটা ভুল হলেও সেটা মেনে নিতে হয়। আমি আপনার রেফারেন্সের জন্য বললাম, তারা যেটা করেছেন এজিএম এ সেটা সংবিধানের 47 ধারা অনুযায়ী মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর ছিল না। কারণ জেনারেল মিটিং এ সিদ্ধান্ত হয়ে গেলে সেটা সিদ্ধান্ত হয়ে যায়। আর নাশকতা, আপনি সেলফ এক্সপ্লেনেটরি, আপনি নিজেই বলেছেন যে বাইরে গিয়ে হাই কমিশনারের গাড়ির দরজা খুলে সেখানে লাথি দেওয়া হয়েছে, ফুটেজটা আমার কাছে আছে, আমি আপনাকে ফরওয়ার্ড করতে পারবো। হোয়াট ইউ ক্যান এক্সপ্লেইন উইদাউট নাশকতা ছাড়া কি বলবেন? আপনি লিখিত বক্তব্য দ্বারা শব্দ উচ্চারণ করছেন, সেখানে যে উপস্থিত সাংবাদিক হল আসলা, যেটা খাবার পড়ার লাগি গেছিল, যে পক্ষই নৌকা আপনার সাংবাদিক হলে শুটিং করার জন্য এখানে প্রস্তুতি নিয়েছেন, আপনার বিজ্ঞা দেখছেন। এই শব্দটা ইউজ করে আপনি কি মনে করেন যে সাংবাদিক হলে আপনি অপমানিত করলা? সাংবাদিককে ক্যামেরার দড়ি নিয়েছেন ভিডিও ফুটেজের সময়, এটা কেন তাই করলা? এটার কোন ব্যাখ্যা আপনারা কাছে আছে? আপনারা যারা সাংবাদিক, উইদাউট এনি প্রেজুডাইস, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ছাড়া আর অন্য কোনো কিছু নাই। কথা এবং কাজে যদি আমরা কোনোভাবে আপনাদেরকে আঘাত দেই, সেটা সম্পূর্ণরূপে অনৈচ্ছিক। এবং সেটা যদি ঐচ্ছিক হয় এবং অনৈচ্ছিক হয়, সেটার জন্য আমি সর্বান্তকরণে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তবে শুটিং সম্পর্কে একটা কথা বলি, এই শুটিংটা কিন্তু শুটিং করতে, যে অ্যাক্টিং করতে সেখানে ব্যবহৃত হয় নাই। সেই শব্দটা যদি আপনাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট না হয়, আমি প্রত্যাহার করলাম, সেটাকে রেকর্ডিং হিসাবে আপনারা ধরে নেবেন। তো ফাইনাল কথা, সাংবাদিকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তি ছাড়া অন্য কিছু আমাদের অন্তরে নেই। কারণ সমাজ পরিবর্তনের হাতিয়ার হলো আপনার কলম, আপনারাই জনমত সৃষ্টি করেন। কিন্তু সেই জন্য আমি বলছি, কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা সম্পূর্ণ অনৈচ্ছিক এবং উইদাউট এনি প্রেজুডাইস আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধাই আছে, অন্য কোনো। গতকালকে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে আপনাদের যারা সদস্য আছে তাদেরই একটা লাইন শেয়ার, তার মানে বেশি অংশ নতুন যে ওই যে কমিটি আছে তাদেরকে আরো 1 বছর থাকবার জন্য অনুরোধ করা হয়েছে। অ্যাকর্ডিং টু ইওর রেজুলেশন, ইজ দিস ওকে অর নট? এবং এই যে কথাটা বলেছে এটা সঠিক কিনা? দেলোয়ার ভাইয়ের চিঠিতে আছে যে 26 তারিখ সেপ্টেম্বর মাসের আমাদের দুই পক্ষকে নিয়ে মিটিং করা হয়েছে, এই চিঠিতেই আছে। সেখানে দেলোয়ার ভাই, তবজ্জুল ভাই, শিব্বির ভাই এবং মামুনুর রশিদ ভাই দেলোয়ার ভাইয়ের সাথে উপস্থিত ছিলেন। মুহিব ভাই, আমি
আমাদের সাথে হাবিবুর রহমান ময়না ভাই আর আপনি ছিলেন, তাই না? 8 জন, হাই কমিশনার স্বয়ং, আর সেখানে ছিলেন মৌমিতা নামে ওনাদের ফার্স্ট সেক্রেটারি, আর শাহরিয়ার সাহেব নামে ওনাদের কাউন্সিলর মিনিস্টার। তো হলেন 8 আর 3 11 জন, আর পিছনের দিকে আরো 3 জন হাই কমিশনের, এদের নাম আমি বলতে পারবো না। তো 11, 12, 13, 14 জন লোক এই মিটিং এ উপস্থিত ছিলেন। ওইখানে কি আপনারা এগ্রি হয়েছিলেন দুই গ্রুপ যে ম্যাডাম ইলেকশন একটা মিটিং কল করবেন এবং আপনারা দুটো গ্রুপ যাবেন, এবং ম্যাডাম যে মিটিংটা কল করলেন, আমাদের জানা মতো তো বাংলাদেশ সেন্টার ওদের দায়িত্বে আছে, আই মিন দেলোয়ারবাই গ্রুপে, ওরাই রান করতেছে, তাই না? এটা ঠিক না। চাবিটা কার কাছে, ওইটা ম্যানেজমেন্টটা কার কাছে? যদি তাদের কাছে নিয়ন্ত্রণ বা ম্যানেজমেন্ট না থাকে, তাইলে আপনারা কিভাবে যে দেখলেন যে তারা আপনাদের এই যে হল ম্যানেজমেন্টটা সেট আপ ছিল ওইটা তারা গুটিয়ে ফেলছে? নাম্বার 1। নাম্বার 2, তারা কিভাবে ওইখানে সাংবাদিক সহ প্রবেশ করলো? সাংবাদিকদের সোফার তারাই তো মনে হয় ইনভাইটেশন করছে, আপনারা করেন নাই, তাই না? এবং এই জিনিসটা কিভাবে হলো? তার মানে কি তারা যেটা বলতে চাচ্ছে তাদেরকে বলা হয় না মিটিং এর জন্য, শুধু আপনাদেরকে বলা হয়েছে এবং আপনাদেরকে নিয়ে ম্যাডাম মিটিং করতে চাচ্ছে বা করতে চাইছিলেন, এটা ঠিক আছে কিনা? 30 তারিখে মিটিং এর কথা বললাম, এই চিঠিতে দেলোয়ার ভাই নিজেও সেটা স্বীকার করছেন, কিন্তু সেখানে তাদের একটু ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার এবং আমার দুইজনের মত হবে আপনার আলাদা আলাদা, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদেরকে একটা কনসেনসাসে আসতে হয়। সর্বশেষে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলে এসেছিলাম যে আলোচনা ছাড়া তো আর মীমাংসার কোনো পথ নাই। দেলোয়ার ভাইরা সেখানে এফসেন ছিলেন, কিন্তু এই দেশের একটা বিধান আছে, আপনি যদি কোনো কিছুতে এফসেন থাকেন সেটাও আপনার সম্মতি প্রকাশ। তারা অন্য একটা বিষয়ে, এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেননি। ওনাকে আমরা চিঠি দিয়েছিলাম যে আপনি কয়েকজনকে দাওয়াত দেন না, এই দাওয়াত দেন এবং আবার সেটাকে রিঅ্যারেঞ্জ করেন। তার মানে এগ্রি যে ছিলেন সেটা ওনার চিঠিতেই প্রমাণ হয়, তবে উনি বলেছিলেন যে ওনাকে আমরা বলেছিলাম এটা ক্যান্সেল করে আরেকটা দাওয়াতের ব্যবস্থা করেন। এগুলো তো আমাদের জানা না, এটা তাদের মধ্যে হাই কমিশনার এবং তাদের মধ্যে তাদের চিঠির থেকে আমি জানলাম। এই প্রশ্নের উত্তরটা সেদিন হাই কমিশনারের, আপনারা ভিডিও দেখেন, ওখানে উনি বলেছেন আপনাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে যে আপনারা 26 জন আমাকে নাকি কতজন আপনারা আমাকে চিঠি লিখেছেন যে আপনারা এটা পান নাই, কিন্তু আপনারা যে ইমেল থেকে আমার সাথে যোগাযোগ করেন সেখান থেকে তো কোনো কিছু বাউন্স ব্যাক হয় নাই, তো আমরা কিভাবে বুঝবো যে আপনারা পাইলেন না? দিলোয়ার ভাই নেতৃত্বাধীন গ্রুপ বা কমিটিটা অ্যাকাউন্ট হোল্ড করে, যেটা হাসনাত ভাই বলছেন, অফিস হোল্ড করে, চাবি হোল্ড করে। স্বাভাবিকভাবে আমরা মনে করি যেহেতু তারা সিগনেচার তারা করেন, তারা অফিস হোল্ড করেন, এখন তাদেরকে যদি আপনারা অবৈধ বলেন এবং বলেন তাদের পদত্যাগ করা উচিত ছিল, এখন তাহলে নির্বাচনে যদি সমাধান হয় এবং তাদেরকে যদি অবৈধ বলেন, তাহলে নির্বাচনটা দেবে কে, ম্যানেজ কে করবে? দেলোয়ার ভাইরা গত 9 বছর ধরে এই কমিটিতে তারা আছেন, ফলে হিস্টোরিক্যালি আপনার ওই ব্যাংক ম্যান্ডেটটা তাদের নামে রয়ে গেছে। তারা এখানে আছেন, হিস্টোরিক্যালি চাবিটা তাদের হাতে আছে। আমরা দেখি যে উনি চাবিটা দিয়ে আপনার কালার চেঞ্জ করে ফেলছেন, হুইচ ইজ আমাদের সংবিধান অনুযায়ী অবৈধ। আইনে বলা আছে, ব্রিটেনের আইনে বলা আছে, যদি কোনো পাবলিক প্লেসের তালা বদলানো হয় সেটার জন্য একটা রেজুলেশন লাগবে। সেটার জন্য আমি এখন আর ডিটেলস বলছি, একটা জায়গা থেকে রিপোর্ট করতে হবে এবং ওখান থেকে একটা স্পেসিফিক ফর্ম ফিল আপ করে কার কাছে চাবি থাকবে ওটা ওখানে ডিক্লেয়ার দিয়ে এসে ওই ফর্মটা নিয়ে আসতে হয়। যেটা করা হয় নাই, অবৈধভাবে আমাদের সেন্টার দখল করে রাখা হয়েছে। ইলেকশনের প্রশ্নটা যখন আসে, মাননীয় রাষ্ট্রদূত এখানে বলেছেন যে আমি ওনাদের সাথে আলোচনা করে চেয়ার অ্যাকশনে আমি মিটিং ডেকেছিলাম। উদ্দেশ্য হলো যে একটা নির্বাচন কমিশন আমরা ওই মিটিং থেকে, কারণ কাউন্সিল অফ ম্যানেজমেন্টই তো সবকিছু করবে, উনি কাউন্সিল অফ ম্যানেজমেন্টের পুরো 49 পিপলকেই ডেকেছিলেন, এরাই তো বডি, হ্যাঁ পুরো 49কে ডেকেছিলেন যে আপনাদের মাধ্যমে একটা ছোট্ট কমিটি আমি করব, যেটাতে চেয়ার হিসাবে আমি থাকবো এবং আপনাদের দুই গ্রুপ থেকে লোক নিয়ে একটা ছোট উপকমিটি করবো, যেটা আমার লেখায় আছে, আপনারা দেখতে পারবেন। উনি সেখানে বলেছেন যেহেতু আমাদের দুই গ্রুপ, সেই জন্য উনি সমঝোতার জন্য বলছিলেন একটা উপকমিটি করা হবে, দুই দিক থেকে লোক নিয়ে, আর আমি নিজে চেয়ার থাকবো, সেটাই ইলেকশন কমিশনের সাথে সহযোগিতা করবে। এবং যেহেতু কাউন্সিল অফ ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেবে, সেটা সাংবিধানিক এবং সেটা বৈধ। আমরা যেটা শুনছি যে হাই কমিশন মহোদয় আপনারা বিবদমান দুই গ্রুপকে একসাথে মিলিয়ে দেওয়ার জন্য বা বোঝার জন্য উনি এখানে উপস্থান করছিলেন, পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তো এই পরিস্থিতি। এখন কি উনি কি এই বিবদমান গ্রুপকে একসাথে নিয়ে আবার এই পরিস্থিতি শান্ত করার জন্য, আপনাদের কমিটি ঠিক করার জন্য কি ব্যবস্থা নেবেন? এক। 2 নম্বর হচ্ছে, আমরা ইতিমধ্যে শুনেছি যে এক ভোটের ব্যবধানে উনারা জয় করে উনারা কমিটি গঠন করছে, তাইলে আবার আপনি কেন সেক্রেটারি দাবি করেন? এটা কি ভিত্তি আছে আপনার কাছে একটু ক্লিয়ার করতে চাই। এই হিপোক্রেসিটার জন্য এখানে যত সব গন্ডগোল, আপনি আমার এটা ভালো করে দেখেন। আমি বলছি যে 35 জন লোক নির্বাচিত হয়েছেন বিভিন্ন গ্রুপ থেকে। একটু লক্ষ্য করবেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই করেছেন। এই 35 জন লোক আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের যে আরো বাকি আছেন প্রতিষ্ঠাতা মেম্বার, প্রতিষ্ঠাতা কর্পোরেশন মেম্বার, এদের সাথে মিলে তারপরে 49 পিপুল নিয়ে আমাদের কমিটিটা পূর্ণ করেছেন। এখন আমাদের সংবিধান কি বলছে
আমাদের সংবিধান বলছে 40 থেকে 47 পর্যন্ত আপনারা পড়েন। আমাদের সংবিধান বলছে এই যে 49 পিপল হলেন, এটা হলো কাউন্সিল অফ ম্যানেজমেন্ট। এই কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ডাকতে হবে, আমি এখানে বলছি 3 মাসের ভিতরে, এবং প্রথম মিটিং এ ইলেকশন করে সেখানে 7 জন ভাইস চেয়ারম্যান, 1 জন সেক্রেটারি, 3 জন সহ সেক্রেটারি, 1 জন চিফ ট্রেজারার এবং 3 জন ট্রেজারার সহ 2 জন ট্রেজারার সহ আপনার পোর্টফোলিও দিতে হবে। 8 সদস্যের ইসি কমিটি করতে হবে এবং ব্যাংক ম্যান্ডেটরি নির্ধারণ করতে হবে, 45 বলা আছে। এভাবে আপনার 44 থেকে 45 পর্যন্ত আপনারা দেখেন। এটা হলো আপনার সংবিধানের নিয়ম। এখন দেলোয়ার ভাই করলেন কি, আমার এখানে লেখা আছে ইলেকশন যেদিন হলো সেদিন তো কমের কোনো মিটিং ছিল না, সেদিন প্রতিনিধি নির্বাচিত হলো। ইলেকশনের পর মিটিং শেষ হয়ে গেছে, হঠাৎ করে উনি কিছু লোকে দাঁড়িয়ে উনাকে নিজেকে সেক্রেটারি ঘোষণা করলেন। এখন আপনারাই বলেন এটা কি সাংবিধানিক? সাংবিধানিক নয়। সেখান থেকেই তো এই আপনার দ্বিমত এবং বহুমতের সূচনা। পরবর্তীতে এই 2 বছর ধরে সাবেক রাষ্ট্রদূত এবং অন্যান্যরা আমি বলছি যে বহু দফায় দফায় মিটিং হয়েছে, সমাধানের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। সেই জন্যই 2টা কমিটি কাজ করে যাচ্ছে ভাষণ। এই বাংলাদেশ সেন্টারের ভবিষ্যৎ কি? কমিউনিটি যে খানাগুসা চলছে, এটা কেউ বলতেছে এটা আওয়ামী লীগের কেন্দ্র হয়ে গেছে, কেউ বলতেছে বিয়ানীবাজারি কুন্দলের জন্য বাংলাদেশ সেন্টারের দুরবস্থা। এটার ভবিষ্যৎ কি আপনাদের দৃষ্টিতে? এটা একটা কমিউনিটি অর্গানাইজেশন, এটা কমিউনিটির প্রপার্টি। আমরা সবাই মিলে কমিউনিটি, এটা কোনো বিয়ানীবাজারের বা কোনো জেলার, সিলেট জেলার বা কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা যদি মনে করি এটা ভুল, এটা হলো বাংলাদেশের প্রপার্টি এবং এটা হলো কমিউনিটির আপনার সম্পত্তি। আমাদের সবাইকে মিলে বসে আলোচনা করে এটাকে নিষ্পত্তি করতে হবে, আলোচনা ছাড়া কোনো উপায় নেই। তাহলে উনি যে চেয়ার হন, ওনার আসলে দায়িত্বটা কি? ওনাকে সারা যদি অ্যাকাউন্ট চলে, ওনাকে সারা যদি সলিসিটার ফার্মকে নিয়োগ করা হয়, আর্থিক লেনদেন করা হয়, তাহলে ওনার ক্ষমতাটা কি? আপনারা এখানে যে ঘটনা ঘটছে, গাড়ি হোক, গালাগালি হোক, আপনাদের সাথে হোক, এই বিষয়গুলো কি আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা এই বিষয়টা? আচ্ছা, এখানে 3টা প্রশ্ন, মাফ করবেন। প্রথম প্রশ্নটা হলো যে পদাধিকার বলে উনি চেয়ার, ক্ষমতাটা হলো কাউন্সিল অফ ম্যানেজমেন্ট হলো ক্ষমতার উৎস। উনি হলেন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের চেয়ার। আর বাকি যে আমরা 48 জন 49 পিপল মিলে যে আপনার কাউন্সিল অফ ম্যানেজমেন্ট, সমস্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু এই কাউন্সিল অফ ম্যানেজমেন্ট। এককভাবে সেক্রেটারি, এককভাবে চেয়ার, কারো কোনো ক্ষমতা এককভাবে আপনার সেটা অ্যাবসলিউট নয়। আচ্ছা, কিন্তু আপনারা জানেন একটা দেশে, এই দেশে আপনার ধরেন রানী আছেন, আমাদের দেশে প্রেসিডেন্ট আছেন। সংকটের কালে সব দেশের সংবিধানে এবং কমন সেন্সে একটা পাওয়ার দেওয়া থাকে হেড অফ দ্য স্টেটকে, হেড অফ দ্য অর্গানাইজেশনকে, যেটাকে চেয়ার অ্যাকশন বলে, প্রেসিডেন্টের অ্যাকশন বলে। এটা আপনারাও বোঝেন। তো যে মিটিংটা উনি দেখেছিলেন সেই চেয়ার অ্যাকশনেই 42-তে যে ক্ষমতা দেওয়া আছে সেই ধারায় রেখেছেন, সমঝোতার জন্য, পাওয়ার হেভিউজের জন্য নয়, সেটাকে সমস্যার সমাধান করার জন্য। আচ্ছা, আরেক জিনিসটা যেটা বলি, সর্বোচ্চ ক্ষমতার মালিক সাংবিধানিক ভাবে আপনারা যারা পাবলিক চেয়ার, এই যে মেম্বার যারা, তারা হলেন এই সংগঠনের ক্ষমতার উৎস। এই সাবস্ক্রাইবারটা যে সিদ্ধান্ত নেবে সেটা চেয়ার মানতে বাধ্য, কম মানতে বাধ্য, আমরা সবাই মানতে বাধ্য। অতএব পাওয়ার কিন্তু মেম্বারদের। পাবলিক অর্ডার একটা এদেশে একটা আইনানুগ বিষয়। আমি যখন দেখলাম সেখানে ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেছে, একজন ডিপ্লোম্যাটের উপস্থিতিতে তাকি গালিগালাজ, আপনারা ফুটেজের গালিগুলো শোনেন, আমি বলছি কোন সভ্য মানুষের মুখের ভাষা এটা না। এগুলো শোনার পর যে ভীতিকর সন্ত্রস্ত অবস্থায় আমি তখন পুলিশ কল করি। পুলিশ কিন্তু কল করছি, আমি হাই কমিশন পুলিশ কল করেন নাই, আমি পুলিশ কল করছি। ক্রাইম রেকর্ডটা আমার কাছে আছে। পুলিশ বলছে যা যা আছে ওখানে সব আপলোড করতে, আমি করব। এবং যদি এটা কন্টিনিউ করতে হয় সেটা ইনভেস্টিগেশনের দিকে যাবে। দেলোয়ার বাইরে একজনে প্রশ্ন করছিলেন, অভিযোগ পাইছি আপনি নিজে সম্পাদক, তাই তার আনসার করছেন না আমি আইনগতভাবে সম্পাদক। এখনো আরব ভাই এনে প্রশ্ন করছেন আপনি কিলা সম্পাদক, আপনিও আপনারটা ইয়ে করছেন। এখন যেটা আমি বুঝলাম না, সাংবিধানিক সংকট আছে, প্রত্যেক মানুষের আশা আছে এনো মেম্বার হইতো, এরা কইছেন 500 রুপিয়া দেওয়া যায় না, আপনারা কিতা ইনিশিয়েটিভ? আমি লিগাল সেক্রেটারি, দেলোয়ার ভাই লিগাল সেক্রেটারি। এখন প্রশ্নটা হইল 2006 সালের চ্যারিটি আইনও লেখা আছে কোন অর্গানাইজেশন সর্বদা গভর্নিং দলিলে, এবং গভর্নিং দলিল হল 1948 এর অ্যাক্ট হুইচ ইজ আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকলস অফ অ্যাসোসিয়েশনের 44 দ্বারা কাউন্সিলর প্রথম মিটিং 49 পিপলকে দাওয়াত দেওয়া হইব। 49 পিপলের মধ্যে যারা উপস্থিত থাকবা, 9 জন না হইলে কোরাম হইতো নাই, যারা উপস্থিত থাকবা তাদের মধ্যে ইলেকশনের মাধ্যমে 7 জন ভাইস চেয়ারম্যান, 1 জন সেক্রেটারি, 3 জন সহ সেক্রেটারি, 1 জন চিফ ট্রেজারার,
2জন জয়েন্ট ট্রেজারার নিয়োগ করব। আমার এখানে লেখা আছে 44 দ্বারা ক্লিয়ারলি লেখা আছে। তো যেহেতু দেলোয়ার ভাই আমি লেখছি কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং নাই, ইলেকশনের দিন বিকালে তাই নিজে নিজে সেক্রেটারি ঘোষণা করেছেন, এটা তো নিঃসন্দেহে সেটা আমাদের অসাংবিধানিক। আর আমি কিভাবে সেক্রেটারি হইলাম, অনেক মিটিং হয়েছে, তারপরে দেলোয়ার ভাইয়ের নিজের স্বাক্ষরিত নোটিশ, আগের হাই কমিশনার আমরা এবং দেলোয়ার ভাই সহ যৌথ স্বাক্ষরিত নোটিশে জানুয়ারি মাসের 11 তারিখে টাইম নির্ধারণ করা হয়েছে, সময় নির্ধারণ হয়েছে মিটিং, সেই মিটিংকে আমি সেক্রেটারি হয়েছি, সম্পূর্ণরূপে বৈধ মিটিং। সংবিধানের 1 নম্বরে বলা আছে পরিষ্কার, 1983 সালের মে মাসের 9 তারিখ এটাকে চ্যারিটি করা হয়েছে। তো চ্যারিটির সময় একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, সেখানে সাবস্ক্রাইবার কারা সেটা বলতে হয়। 1 নম্বর দ্বারায় বলা হয়েছে প্রপোজ সাবস্ক্রাইবার 500, ক্ষমা ইংরেজি সিনটেক্স দ্বারা বোঝেন বাক্য গঠন রীতি, ক্ষমা দিলে বাক্য অসমাপিকা রয়ে যায়, সমাপিকা করতে হলে ফুল স্টপে দিতে হয়। ফুল স্টপের আগে বলা হয়েছে, সমাপিকা ক্রিয়ায় গিয়ে বলা হয়েছে সিনটেক্সে যে টাইম টু টাইম ম্যানেজমেন্ট কমিটি উইল ইনক্রিজ ইট। এখন আপনি 1000 করেন 5000 করেন, সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা সবাই মেম্বার যদি হতে চান, কে সেটা বাধা দিবে? এটা বাংলাদেশের অর্গানাইজেশন, যত খুশি আপনারা আসেন, আমরা সবাইকে মেম্বার করবো, কোনো বাধ্যবাধকতা নাই। এই বাংলাদেশ সেন্টারে মাসিক ইনকাম অ্যাপ্রক্সিমেটলি একই কত, এবং যেভাবে যাচ্ছে যেহেতু দুই পক্ষ, এই ব্যাংকিং এর যে সমস্যাগুলো আছে, চ্যারিটি কমিশনে কোনো অভিযোগ গেলে ডিজলভ হওয়ার কি অন্য কোনো কনসার্ন আছে কি না? 2024 অক্টোবরের 16 তারিখ চ্যারিটি কমিশন একটা চিঠি দিছে, তারপরে আরো বহু চিঠি দিয়ে বলছে যে তোমাদের সংবিধানে যেটা লেখা আছে মেমোরেন্ডামের 3 আপনার যে আলফাবেটিক যে 4 লেখা আছে উপধারায়, যে কোনো ডিসপুট হলে এই অর্গানাইজেশনকে মিডিয়েশনের মাধ্যমে সেটা শেষ করতে হবে। এই কথাটা চ্যারিটি কমিশন বহুবার বলেছেন, কিন্তু আমরা সলিসিটার দিয়ে চিঠি দিয়েছি আমাদের প্রতিপক্ষকে মিডিয়েশনের জন্য। লিগ্যাল স্ট্যাটাসটা কোথায়? আগের হাই কমিশনার যিনি, উনি আমাকে একটা ইমেল করেছিলেন যে আপনাদের সংবিধানের একটা লিগ্যাল মতামত নেওয়া দরকার। তো এটা আমার সাথে করসপন্ডেন্সের সময় ওনার চাকরি চলে গেছে, কিন্তু আমরা তো লিগ্যাল স্টার্ট করে দিছি। তখন একজন কিউসির কাছ থেকে আমরা লিগ্যাল অপিনিয়ন নিয়েছি। এই যে কথাগুলো আজকে বললাম, ওই লিগ্যাল কমিশনার আমাদেরকে চিঠি লিখে দিয়েছে দেলোয়ার ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট সঠিক হয় নাই,